হ্যালো ওয়েলকাম। আজকে এই ভিডিওর মধ্যে আমরা যে বিষয় নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ডেটা রিডান্ডেন্সি। এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ডেটা রিডান্ডেন্সি কী, ডেটা রিডান্ডেন্সি কেন ঘটে বা কখন ঘটে। তো তার জন্য দেখো আমরা অলরেডি উত্তর লিখে রেখেছি, জাস্ট এইগুলোকে আমরা পড়বো এবং সেগুলোকে তোমাদেরকে ইজিলি বোঝানোর চেষ্টা করব যে ডেটা রিডান্ডেন্সি বলতে আমরা কি বুঝি এবং এটা কখন ঘটে। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস এর প্রেক্ষিতে বলতে কনটেক্সটে, তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কনটেক্সটে রিডান্ডেন্সি বা ডেটা রিডান্ডেন্সি তখন ঘটে যখন একই ডেটা বা একই তথ্য একাধিক স্থানে, একাধিক ফাইলে অথবা একাধিক ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে টেবিল আছে সেই টেবিলে অপ্রয়োজনীয়ভাবে বারবার যখন সংরক্ষণ করা হয় তখন সেটাকে ডেটা রিডান্ডেন্সি বলি। তাহলে কখন ঘটে? যখন একই ফাইলের ডেটাকে প্রয়োজন ছাড়া একাধিক স্থানে বা একাধিক জায়গাতে বা একাধিক মাইক্রোসফট এসকিউএল সার্ভারের টেবিলে বা মাইএসকিউএলের টেবিলে যখন সেগুলোকে আমরা স্টোর করে রেখে দিই তখন সেটাকেই ডেটা রিডান্ডেন্সি বলা হয়। অর্থাৎ কোনো একটি তথ্য যদি একবার সংরক্ষণ করলেই যথেষ্ট হয় কিন্তু সেটি বারবার বিভিন্ন জায়গায় রাখা হয় তখন তাকে ডেটা রিডান্ডেন্সি বলা হয়। তো এটা আমরা পিক্টোরিয়াল আকারেও কিন্তু বোঝার চেষ্টা করব। তো রিডান্ডেন্সি সাধারণত পুরানো ফাইল সিস্টেম বা লেগেসি সিস্টেমে বেশি দেখা যায় না। কারণটা কি? কারণ সেখানে ডেটা একটা কেন্দ্রীয় ডেটাবেসে সংরক্ষণ করা হয় না, বরং প্রত্যেকটা বিভাগ বা প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ফাইল ব্যবহার করা হয়, ফলে একই তথ্য অনেক ফাইলে পুনরাবৃত্তি হয়। এটার এক্সাম্পল আমরা দেব। দেখো আমাদের নিচের একটা পিকচার আমরা অ্যাড করেছি যেখানে আমরা ডেটা রিডান্ডেন্সি নিয়ে আরও আলোচনা করব। তো এটা আমি একটু বড় করে নিলাম। তো এখানে দেখো লেখা আছে যে ফাইল বেস সিস্টেমের রিডান্ডেন্সির উদাহরণ, একই ছাত্রের তথ্য বিভিন্ন ফাইলে সংরক্ষণ করা হয়। ধরো একটা স্কুলের যদি আমরা এক্সাম্পল দিই তাহলে একটা স্টুডেন্টের ডিটেলস, তো স্টুডেন্টের একটা ফাইল থাকে, সেই ফাইল এক্সেল ফাইলের মধ্যে জমা করা হয়। যেখানে ফিস নেওয়া হয়, যে ডিপার্টমেন্টের মধ্যে ফিস নেওয়া হয় স্টুডেন্টের, সেখানে কিন্তু ছাত্রের নেম, রোল নাম্বার এবং ক্লাস, কোন ক্লাসে পড়ে, সেই ডিটেলসগুলো কিন্তু ডিফারেন্ট এক্সেল ফাইলে রেখে দিতে হয়। না হলে কি হয়, না হলে কোন স্টুডেন্টের ফি নিচ্ছি সেটা বুঝতে অসুবিধা হবে। সেই জন্য একইভাবে কোন স্টুডেন্টের রেজাল্ট আমরা স্টোর করছি সেই রেজাল্ট এক্সেল ফাইলের মধ্যেও কিন্তু নেম, রোল নাম্বার, ক্লাস এগুলো কিন্তু জমা রেখে দিতে হয়, তাই না? ঠিক একইভাবে অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রেও কিন্তু তাদের নেম, রোল নাম্বার, ক্লাস এগুলো জমা রেখে দিতে হয়। তাহলে নেম, রোল এবং শ্রেণী, এখানে দেখা যাচ্ছে যে একই ছাত্রের তথ্য বিভিন্ন রকম ফাইলে বারবার সংরক্ষণ করা হচ্ছে। তো এটাকে আমরা বলতে পারি যে একই স্টুডেন্টের নাম, রোল নাম্বার, শ্রেণী একাধিক ফাইলে লেখা হয়েছে। তো এই জিনিসটাকেই আমরা বলতে পারবো যে ডেটা রিডান্ডেন্সি হচ্ছে। এখন আমাদের 2 নম্বর পয়েন্ট আছে, দেখো ডিবিএমএস এর রিডান্ডেন্সি কমে কিভাবে। দেখো এখানে লেখা আছে ডিবিএমএস এর ডেটা টেবিল আকারে সুশৃঙ্খলভাবে ডেটাকে সংরক্ষণ করা হয় এবং টেবিলগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করা হয়। যেমন এখানে স্টুডেন্ট টেবিল আছে, তারপরে ফি টেবিল বলে একটা টেবিল ক্রিয়েট করা হবে, রেজাল্ট টেবিল বলে রেজাল্ট একটা ক্রিয়েট করা হবে এবং অ্যাটেন্ডেন্স টেবিলে অ্যাটেন্ডেন্সের ডিটেলস লেখা হবে। এখন স্টুডেন্ট টেবিলের ডেটাগুলো, অর্থাৎ স্টুডেন্ট টেবিলের মধ্যে স্টুডেন্টের নাম, রোল নাম্বার এবং ক্লাস রাখা হবে, কিন্তু যখন আমরা ফি টেবিলে ফিস জমা রেখে দেব তখন কিন্তু স্টুডেন্টের আইডিগুলো কেবলমাত্র ফিস টেবিলে রেখে দেবো। অর্থাৎ এই পার্টিকুলার 101 ফিটা কোন স্টুডেন্টের জন্য, কোন মাসের জন্য, সেই আইডিটাই কিন্তু রেফার করবে পরবর্তী যে আমরা স্টুডেন্ট 1-এর কথা বলছি, অর্থাৎ রাহুলের কথা বলছি। তারপরে এখানে যখন 2 নম্বরটা এসছে তখন আমরা বলছি যে কার ফিস না সুমির ফিস। যখন এখানে 3 লেখা যায় তার মানে বলতে পারবো যে রোহনের এটা হচ্ছে ফিস। ঠিক একইভাবে আমরা যখন রেজাল্ট জমা করব তখন একটা দেখো স্টুডেন্ট আইডি যেটা হচ্ছে ফরেন কি এখানে লেখা রাখা হয়েছে, এখানে ফরেন কি রেখে রাখা হয়েছে। তার মানে এই টেবিলের সঙ্গে এই টেবিলের একটা সম্পর্ক আছে, এই টেবিলের সঙ্গে এই টেবিলের একটা সম্পর্ক আছে, এই টেবিলের সঙ্গে এই টেবিলের একটা সম্পর্ক আছে। তো সেই সম্পর্কের মাধ্যমে ফরেন কি বলে একটা কনসেপ্ট আছে, সেটা আমরা পরবর্তী সময়ে পড়ব। ফরেন কি কনসেপ্টের মাধ্যমেই কিন্তু ডেটাগুলোকে বারবার বিভিন্ন টেবিলে জমা করতে হয় না।
তাহলে বোঝা গেছে যে ডিবিএমএস এর রিডান্ডেন্সিটাকে কিভাবে কমানো হয়। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে ছাত্রের নাম, রোল নাম্বার, শ্রেণী শুধু স্টুডেন্ট টেবলে কিন্তু আছে, অন্য টেবলে কেবলমাত্র স্টুডেন্টের আইডি ব্যবহার করা হয়েছে, যাতে করে কোন স্টুডেন্টের ফিজটাকে বলছি বা কোন স্টুডেন্টের রেজাল্টকে বলছি বা কোন স্টুডেন্টের অ্যাটেন্ডেন্সের কথা বলছি সেইগুলো কিন্তু ফরেন কি স্টুডেন্ট আইডির মাধ্যমে আমরা পেয়ে যাব। ফলে একই তথ্য বারবার লেখা লাগছে না, তার ফলে কি হচ্ছে, রিডান্ডেন্সি কমছে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন চলে আসছে যে ডিবিএমএস এর রিডান্ডেন্সি কিভাবে কমিয়ে আনা হয়। তাহলে আশা করি বোঝা গেছে যে এই পর্যন্ত বোঝা গেছে যে আমরা কিভাবে রিডান্ডেন্সি কমিয়ে নিয়ে আসতে পারি। এখন আমরা আলোচনা করব যে ফাইল বেস সিস্টেমের এবং ডেটাবেসের মধ্যে রিডান্ডেন্সির পার্থক্যটা কি। দেখো এখানে আমরা লিখে রেখেছি বিষয় বলে ডেটা সংরক্ষণ। ফাইল বেসের ক্ষেত্রে আলাদা আলাদা ফাইলে ডেটাটা সংরক্ষণ করা হয়, আর ডিবিএমএসে কেন্দ্রীয় ডেটাবেসে সংরক্ষণ করা হয়। তারপরে এখানে একই ডেটার পুনরাবৃত্তি ফাইল বেস সিস্টেমের ক্ষেত্রে বেশি ঘটে, কিন্তু ডিবিএমএসের ক্ষেত্রে কম ঘটে বা ঘটে না বললেই চলে। আর ডেটার আপডেট, যদি আমরা ফাইল বেস সিস্টেমের ক্ষেত্রে ডেটাকে আপডেট করতে চাই তাহলে প্রত্যেকটা ফাইলে আলাদা আলাদাভাবে আপডেট করতে হবে, কিন্তু ডিবিএমএসের ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করলে এক জায়গায় আপডেট করলে সেটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। তারপরে স্টোরেজ ফেস, ফাইল বেস সিস্টেমের ক্ষেত্রে অবশ্যই বেশি জায়গা লাগে, অর্থাৎ বেশি অপচয় হয়, কিন্তু ডিবিএমএসের ক্ষেত্রে কম অপচয় হয়। এবং ডেটা রিডান্ডেন্সির কথা আমরা যদি বলি, ফাইল বেস সিস্টেমের বজায় রাখা কঠিন ডেটা রিডান্ডেন্সি, যেখানে না চাইতেও ডেটা রিডান্ডেন্সি ঘটেই যাবে, কিন্তু সিস্টেমের ক্ষেত্রে বজায় রাখা তুলনামূলকভাবে অনেকটা সহজ। তারপরে এই জায়গায় লেখা রাখা হচ্ছে, দেখো পয়েন্ট নাম্বার 4, রিডান্ডেন্সি কেন সমস্যা সৃষ্টি করে। একটা হচ্ছে স্টোরেজ স্পেস অপচয় করে, একই ডেটা যেহেতু বারবার বিভিন্ন ফাইলের মধ্যে লেখা হচ্ছে তাহলে ফাইলের সাইজ বেড়ে যাবে, সেই জন্য স্টোরেজ স্পেস অপচয় হবে। তারপর 2 নম্বর, আপডেট করা কঠিন, মানে সব জায়গায় যদি আলাদা আলাদা ডেটা থাকে তাহলে সেটা আপডেট করাটাও অর্থাৎ ম্যানেজ করাটাও একটু প্রবলেমেটিক হয়ে যায়, কারণ একটা ফাইলে যদি রোল নাম্বার চেঞ্জ করা হয় পরবর্তী সময়ে কিন্তু অন্য ফাইলগুলো চেঞ্জ করা হতে পারে, বা নামের যদি বানান ভুল থাকে তাহলে অন্য ফাইলগুলোতেও কিন্তু নামের বানানটাকে আপডেট করতে হবে, সেই জন্য আপডেট করাটা কঠিন। ঠিক একইভাবে ডেটা ইনকনসিস্টেন্সি হতে পারে, মানে এক জায়গায় পরিবর্তন হলেও অন্য জায়গায় ধরা যাক আপডেটটা করা হচ্ছে না, তাহলে এক জায়গায় রাহুলের বানানটা RO আছে আর একটা জায়গায় RA আছে, তাহলে দু জায়গায় কিন্তু ভুল হয়ে যেতে পারে, তাই না? সেই প্রবলেমটাকে বলা হয় ডেটা ইনকনসিস্টেন্সি। তারপরে এটাকে ম্যানেজ করার জন্য বেশি সময় লাগে, অর্থাৎ একই তথ্য খুঁজে দেখা সেটাকে পরিবর্তন করা, তো ম্যানেজ করাটা একটু কঠিন হয়ে যায়, সেই জন্য এটা বেশি সময় লাগে। তারপর ডেটা রিডান্ডেন্সির জন্য ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, একই ফাইলে একই তথ্য থাকলে কোনো একটা ফাইলে ভুল থেকে যাওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ একাধিক ফাইল যদি থাকে আর একই তথ্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে তাহলে সেখান থেকে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। এখন এখানে দেখো একটা ছোট্ট স্পষ্ট বিষয় লেখা আছে যে কিভাবে যদি তুমি বুঝতে চাও তাহলে এই লাইনগুলো পড়ে নিতে পারো, যে একই ছাত্রের তথ্য যদি ভর্তির খাতা, ফি খাতা বা রেজাল্টের খাতা বা উপস্থিতির খাতায় বারবার লেখা হয়ে থাকে তবে তথ্যকে পরিবর্তন হলে সব খাতায় কিন্তু পরিবর্তন করতে হবে। তো একটা খাতায় পরিবর্তন না হলে তথ্য ভুল হয়ে যাবে এবং সেখানে ভুল তথ্যই থেকে যাবে, তো এর পুনরাবৃত্তি রিডান্ডেন্সি তৈরি করে। তবে এটা একটা সমস্যা, ডেটা রিডান্ডেন্সি একটা বিরাট সমস্যা। ঠিক আছে, তো মনে রাখার সহজ উপায় কি না, একই ডেটা যদি বারবার বিভিন্ন স্থানে সংরক্ষণ করা হয় তখনই ডেটা রিডান্ডেন্সি ঘটে। তো আমি মনে হয় একই জিনিস বারবার এবার রিপিট করতে থাকবো, বাট তুমি যদি এই জিনিসটা পড়তে চাও, পরীক্ষার মধ্যে যদি লিখতে চাও সংক্ষেপে যে ডেটা রিডান্ডেন্সি কী, তাহলে এই লাইনগুলো পড়ে নিতে পারো। অথবা আমরা একই জিনিস কিন্তু ধীরে ধীরে এই যে আমাদের কোয়েশ্চেন আনসার এখানেও কিন্তু লিখে রেখেছি, তোমরা ভিডিওটা পজ করে কিন্তু এই জিনিসগুলো পড়ে নিতে পারো। অলরেডি আমরা বুঝিয়ে দিয়েছি, যে এক্সাম্পলটা আমরা দিয়েছি স্টুডেন্টের জন্য ফিজের, রেজাল্টের, অ্যাটেন্ডেন্সের, সেই বিষয়টাও কিন্তু এখানে লেখা রাখা হয়েছে। এবং ডিবিএমএসের পরিপ্রেক্ষিতে বা ডিবিএমএসের কনটেক্সটে জিনিসটা কি সেটাও আমরা বুঝিয়েছি, যেটা এখানে লিখে রাখা হয়েছে, তুমি পড়ে নিতে পারো। এবং যে পার্থক্যটা ফাইল বেস সিস্টেম এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের রিডান্ডেন্সির পার্থক্যটা কি এখানে আমরা লিখে রেখেছি, তোমরা ভিডিও পজ করে কিন্তু নোটস আকারে তোমাদের খাতায় লিখে নিতে পারো। রিডান্ডেন্সি কেন সমস্যার সৃষ্টি করে না, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি, জাস্ট ভিডিওটা পজ করতে পারো এবং এই জিনিসগুলো একবার করে চোখ বুলিয়ে নিতে পারো। ঠিক আছে, তো পরীক্ষায় যদি সহজভাবে লিখতে চাও কিভাবে লিখবে, প্রথমে রিডান্ডেন্সির সংজ্ঞা লিখবে, তারপর লিখবে যে একই ডেটা
একাধিক স্থানে থাকলে সেটাকে রিডান্ডেন্সি ঘটে। এরপর তুমি ফাইল বেস সিস্টেম বা স্কুলের ডেটাবেসের একটা উদাহরণ লিখে দিতে পারো এবং শেষে লিখবে যে রিডান্ডেন্সির ফলে ডেটা অপচয় হয়, আপডেটের প্রবলেম হয়, ডেটা ইনকনসিস্টেন্সি তৈরি হয়, দেখা দিতে পারে। এই বিষয়গুলো কিন্তু লিখতে হবে, তবেই কিন্তু তুমি ফুল মার্কস পাবে। এবার মনে রাখার সহজ বিষয়গুলো বলেছি এবং যে চূড়ান্ত পরীক্ষামূলক উত্তর তুমি লিখে আসতে পারো সেটা এখানে দেওয়া হয়েছে। আশা করি আমি বোঝাতে পেরেছি যে ডেটা রিডান্ডেন্সি কী এবং কেন ঘটে এবং কিভাবে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর সমাধান করে সেটা নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করেছি। তো তোমার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর ডেসক্রিপশনে কমেন্ট বক্সের মধ্যে গিয়ে তুমি লিখে দিতে পারো কমেন্ট বক্সে, তাহলে আমি সেটাতে যদি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি তাহলে আমি এগেন আরেকটা ভিডিও বানিয়ে দেবো এবং সেটা পোস্ট করবো এবং তোমাদের লিঙ্ক আমি শেয়ার করে দেবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন টেক কেয়ার, বাই বাই।